তোর জন্য আমি জুতার মালা নিয়ে আসছি। আপনার বাপে এখনো পর্যন্ত এই এলাকার চেয়ারম্যান হয় নাই। সামান্য একটু পানির পাম্প বন্ধ করছেন, তাতে শালাকে কান্নাকাটি শুরু হয়ে গেছে। অথচ এই শালারা আমাকে চেয়ারম্যান সাহেবের সাথে লাগতে হচ্ছে, কত বড় সাহস! দেখুন, উনি আপিল করার পরে নির্বাচন কমিশন থেকে ভোটটি পুনর্গণনা করা হয়েছে এবং পুনর্গণনা করে ৩,৪০০ ভোটে আবির সাহেব জয়ী হয়েছে। এখন থেকে ফুলতলি ইউনিয়নের চেয়ারম্যান আবির সাহেব। আবির সাহেব, কনগ্রাচুলেশন, অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। আলহামদুলিল্লাহ। এলাকায় চেয়ারম্যান আছে নাকি রে? চেয়ারম্যান আমির ভাই, আরো জোরে আমির ভাই, জোরছে ভালো আমির ভাই, জোর হয় না আমির ভাই, আমির ভাই চাই কি এলাকাবাসীর শান্তি। আপনারা থামেন, আপনারা শান্ত হন। এই জয় শুধু আমার ছেলে আবিরের নয়, এই জয় আপনাকে সবার। বাবা, তুই যে এই যে জ্বর জাপটা পাড়ি দিয়া নির্বাচনের বিজয়টা নিয়ে আসলি, আমি সত্যি ভাবতেও পারি নাই তুই এই নির্বাচনে জয় হবি। তবে আমার ছেলে একটা কথা বলতো সবসময়, বাবা, সত্যির জয় চিরদিনই হয়। আব্বা, আমরা এত দূর পর্যন্ত আসতে পারছি তোমার দুয়ার কারণে। এখন যে কথাটা তুমি বললা, এটা হইতেছে সবচাইতে মূল্যবান কথা। এই যে আজকে আমরা জিতছি, এই যে বিজয়, এটা আমার একার বিজয় না। এই বিজয় গ্রামের প্রত্যেকটা মানুষের। গ্রামের প্রত্যেকটা মানুষ নিজের উদ্যোগে যুদ্ধ করে বিজয় ছিনে আনছে। এই বিজয় আপনাকে সবার। ভাই, তুই আমাদের গর্ব, তোর জন্য আমরা সবাই গর্বিত। বলছিলাম না, তুই এই নির্বাচনে জিততেই তারপর বাড়িতে ফিরবি। আলহামদুলিল্লাহ। আবির, বাতিদা, তুমি কিছু মনে করি না। একটা পর্যায়ে তোমার সাইন আমি চলে গেছিলাম। আমি চলে গেলেও মনে মনে চাইছি তুমি যাতে বিজয়ী হও। আজকে তুমি বিজয়ী হইছো, সত্যি আমি খুব খুশি হয়েছি। ভাই, চাচা একদম ঠিকই কইছে। ভাই, তুমি আমাদের সাথে থাকার পরেও আমরা সবাই তোমার এই মাঝপথে ফেলে রেখে চলে আসছি। ভাই, তুমি কিছু মনে রাখো না। আমি কোনো রাগ করি নাই ভাই, আর এখানে তো তোমাদের কোনো দোষ নাই। আমি এটা বুঝছি। আমি শুরু থেকে আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম, আজকেও নিয়োজিত আছি। ইনশাল্লাহ আমি সারাটা জীবন শুধু আপনাদের সেবায় নিয়োজিত থাকব। এতদিন পর্যন্ত আপনাদের সাথে যে অন্যায় হয়েছে, ইনশাল্লাহ আমি বাইসা থাকতে আপনাদের উপরে আর কোনোদিন কোনো অন্যায় হবে না, কোনো অত্যাচার হবে না। আপনাদের যার যত ন্যায্য দাবি আছে সব পূরণ হইব। আজকে থেকে শুরু হইল অন্যায়ের বিরুদ্ধে আমাদের সবার লড়াই। তুই আমাকে সবার নিচু মাথাটা উঁচু কইরা দিলি রে বাপ। ভাই আবির, আসলে আমার কোনো উপায় ছিল না। চেয়ারম্যানের কাছে জমি বন্ধক দিছিলাম, তো তাই কুল কিনারা না পায় তার পক্ষ নিতে হয়েছিল। কিন্তু ভাই জানেন, আপনাদের সবাইকে আমি কথা দিতেছি, আমার শালাবাবু আবির শুধু এইবার না, আগামীবার, তার পরের বার সে শুধু জিতবই, তার মনের আশা পূরণ হইবই, সেই নির্বাচিত চেয়ারম্যান। আরে চেয়ারম্যান আছে নাকি রে? করছে চেয়ারম্যান আবির ভাই, আরো জোরে আবির ভাই, জোরছে বলো আবির ভাই, আমার ভাই তোমার ভাই আবির ভাই, আবির ভাই, আবির ভাই চাই কি এলাকাবাসীর শান্তি, আবির ভাই চাই কি এলাকাবাসীর শান্তি, আবির ভাইয়ের দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন, আবির ভাইয়ের দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন। আরে আরে আরে, বুঝতে পারলাম না বিষয়টা। সারা জীবন ভর যে মানুষটা আমার রাস্তা আটকায় খারাইছে, আজকে সে আমার দিকে পাল্লা যেতেছে। কি বিষয়? একদম ফালতু কথা বলবি না। তোকে থেকে পালানোর কি আছে? নিয়ত, আমি তোর সাথে কথা বলতে চাই না, তাই তোর পাশ কাটায় চলে যেতেছিলাম। হ, ওইটা তো আমরা সবাই বুঝতে পারছি। যাক, এগুলা বইলে আমি আপনার সময় নষ্ট করতে চাই না। আমার কাছে তো আপনার জন্য একটা পুরস্কার আছে। পুরস্কারটা আমি নিজের হাতে আপনারা দিতে চাই। পুরস্কারটা আমার হাত থেকে নিয়ে তারপর আপনার যেখানে মন চায় আপনি চলে গেলেন, কোনো সমস্যা নেই। তুই আমার সাথে ফাইজলামি করতেছিস? তুই দিবি আমাকে পুরস্কার? এই, তোর কি আছে যে আমাকে পুরস্কার দেওয়ার মতো? আছে আপনার জন্য। এই যে পুরস্কারটা, এই পুরস্কারটা বহুদিন ধইরা আমি যত্ন করে আমার কাছে রেখে দিছি। আপনার মনে নাই? আপনি তো বলছিলেন নির্বাচনে যে জিতবে তার গলায় থাকবে ফুলের মালা, আর যে হারবে তার গলায় থাকবে জুতার মালা। আপনার বাবা তো নির্বাচনে হাইরা গেছে,
তার উত্তরসূরি হিসেবে জুতার মালাটা তো আপনারই প্রাপ্য, তাই না? এই জন্য আপনার জন্য নিয়ে আসছি। ছোট লোকের বাচ্চা, ছোট লোক, তোর এত বড় সাহস, তুই আমার জুতার মালা পরাইতে চাস? তোর ওই হাত আমি ভেঙে দিব। ম্যাডাম, আমি থাকতে আপনি কেন কষ্ট করবেন? এই শালার হাত আমি ভাইঙ্গা গুড়া গুড়া করতেছি। শালা! কত বড় সাহস, হ্যাঁ? তুই এলাকার রানিং চেয়ারম্যানের গায়ে হাত দিতে চাস? আমার হাত ভাঙতে চাস তুই? আমার এই হাত খাইটা খাওয়া মানুষের হাত, এই হাত মজদুরের হাত। এই হাত ভাঙা এত সহজ মনে করছস তুই? তোর কি খবর নাই আমার সাথে লাগতে গিয়া তখন যে পুরো দিন দুনিয়া উল্টে গেছে? মাথার মধ্যে ঘিলু থাকলে খবরদার আর ভুলেও কোনোদিন আমার লগে লাগতে আসিস না। তুই কিন্তু খুব বাড়াবাড়ি করতেছিস। তুই আমার পথ থেকে সরে দাঁড়া। তুই ভাবিস না চেয়ারম্যান হয়ে গেছিস বলে তুই যা খুশি তাই করবি। আরে আপনি তো খামা খাইছে এটা যাইতেছেন। আপনি তো বলছিলেন নির্বাচন রায়ের ঘোষণার পরে যে হারবে তার গলায় এই জুতার মালাটা অবশ্যই থাকতে হবে। আমি তো আপনার কথাটা রাখার জন্য এগুলো করতেছি, তাই না? এখন যদি আপনি কথা দিয়ে কথা না রাখেন, গ্রামের মানুষজন তো আপনার মন্দ বলবে। একটা মায়া মানুষ হইয়া এসব মন্দ কথা কি শোনা আপনার মানায়? আপনি আর হাজারের কথা বললেন না, দেন আপনার গলাটা বাড়ায় দেন, আমি আপনার জুতার মালাটা পরাই দিই। দেন দেন দেন। তুই এটা নিয়ে দূরে যা। তুই একদম এটা আমার গলায় পরানোর চেষ্টা করবি না। তুই যদি এটা আমার গলায় পরাইতে যাস, তার ফল কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আগে তো পরায় দেই, তারপরে দেখুন ফল মিষ্টি লাগে নাকি তিতা লাগে। আসেন এদিকে আসেন। এই চেয়ারম্যান সাহেব জানলে কিন্তু তোর খবর আছে। এই মালা ম্যাডামের গলায় পরাবি না, খবরদার। তোর চেয়ারম্যানের জানানোর জন্য তো পরাইতেছি। দেন জুতাটা পরেন পরেন পরেন। বাহ বাহ বাহ, কি সুন্দর মানাইছে দেখছো তোরা। যেদিন সবাই হাততালি দে, হাততালি দে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একদম শোনাইছো আগা। মনে হইতাছে জুতার মালাটা একদম আপনার গলার জন্য বানানো হয়েছে, কি যে সুন্দর লাগতেছে। শোনেন, একটা কাজ করবেন আপনি বাড়িতে গিয়া আপনার বাবারও ভালো মতো দেখাইবেন যে আপনার জুতার মালাটা কিরকম সুন্দর মানাইছে। তারপরে বাপে আর মাইয়া মিলা সুন্দর একটা ছবি তুলবেন। ছবিটা ফ্রেমের মধ্যে বাধাই করে ঘরের মধ্যে রেখে দিবেন। উঠতে বসতে খাইতে নাইতে প্রত্যেকটা বেলায় যেন এই ছবিটা আপনার চোখে লাগে, তাহলে বারবার আপনার মনে পড়বে গ্রামের মানুষজন আপনাদেরকে কি পুরস্কার দিচ্ছে। ঠিক আছে, গেলাম তাহলে। হ্যাঁ চল। কিরে মিলন, মামুনির গলায় জুতার মালা কেন? ওই চাষার বাচ্চায় জোর করে মানুষের সামনে ম্যাডামের গলায় জুতার মালা পরাই দিছে। আমি বাধা দিছিলাম, ওই চাষার বাচ্চা আমার কথা বলতে শোনে নাই। মামুনি, বাবা তুমি ছেড়ে দাও। মামুনি! তুমি আমাকে আজ করো না বাবা, আমি ওই চাষার ছেলে কাজকে মেরেই ফেলবো। তুমি ওকে ছাড়ো, ছাড়ো। মামুনি, মাথা মাথা ঠান্ডা করো। এটা দাও, এটা দাও, আমাকে দাও। এটা লুট করা, এটা ছাড়ো ছাড়ো ছাড়ো। মামুনি, আমাকে আমাকে খুলে বলো কি হয়েছে? ওই চাষার বাচ্চার চাষার এত বড় সাহস, ও তোমার মেয়ের গলায় জুতার মালা পরাই দিছে। ওরে আমি, এটা শুধু আমার না বাবা, এটা তোমার অপমান। তুমি যদি ওই চাষার বাচ্চার কোনো ব্যবস্থা না নিতে পারছো, আমি এই গ্রামে থাকবো না, আমি এই গ্রাম থেকে বের হয়ে যাবো। চাষার বাচ্চা চেয়ারম্যান হইয়া পাংখা গজাইছে। ওর কত বড় সাহস, আমার কলিজার টুকরা আমার মামুনির গলায় জুতার মালা পরায়। আমি যদি এই গ্রামবাসীর সামনে ওর শাস্তি না দিতে পারি, আমি ততক্ষণ পর্যন্ত আমার মাথা ঠান্ডা হবে না। মামুনি, তুমি কোনো চিন্তা করো না, আমি এটার ব্যবস্থা করতেছি। তোমার যা খুশি তুমি তাই করো, আমি শুধু চাই ও শাস্তি হোক। ওরে এমন ব্যবস্থা করো বাবা যেন কাঁদতে কাঁদতে এসে আমার পায়ের মধ্যে পড়ে। মামুনি, এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। ওই চাষার বাচ্চার আমি এমন শাস্তি দিব, ওর বাপের নাম ভুলে যাবে। এখন এখন তুমি তুমি ঘরে যাও, ঘরে যাও মা, ঘরে যাও। মিলন, চল আমার সাথে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বাহ, ভাল লাগছে রে, ভাল লাগছে।
তুই এখনো আমার চেয়ারম্যান হিসেবে মানস, বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে। যাই হোক, এতদিন আপনার নুন খাইছি, একটু গুণ তো গাইতেই হয়। আপনি ছিলেন এলাকার চেয়ারম্যান, এখন আমার ছেলে চেয়ারম্যান হয়েছে ঠিকই, কিন্তু তাই বলে আপনার অসম্মান করে আমরা কথা কমু তা তো হইতে পারে না। তা কি জন্য ডাকছেন আমার চেয়ারম্যান সাহেব? তোরে তোরে ডাইকা না নিয়ে তো উপায় নাই। তোর পোলা চেয়ারম্যান হচ্ছে, চেয়ারম্যান হওয়ার পর গ্রামের মধ্যে যা শুরু করছে এটা তো মাইনে নিতে পারতাছি না। আমার মাইয়ার গলায় জুতার মালা দেয়, আমার মাইয়ার গলায় জুতার মালা দেওয়ার আগে ওর হাতটা কি একটাবার কাঁপলো না? ওকে চিন্তা করলো না ওর কার মাইয়া? আমার তো ইচ্ছা করতেছে তোর পোলার এই মাটির মধ্যে আমি পুইতা ফেলি। তোর পোলারে ভালো করে বলে দিস সব কিছুর একটা সীমা আছে, ও যেন সীমা লঙ্ঘন না করে। দেখেন, আমার পোলাই কি করছে না করছে ঠিক আমি জানি না, আর কি কারণে করছে সেটাও আমি জানি না। ও যদি সত্যি সত্যি আপনার মায়ের সাথে এই রকমের কোনো কিছু কইরা থাকে, সেটার জন্য আমি লজ্জিত। ও এই কাজটা ঠিক করে নাই। আমি বাড়িতে গিয়া অবশ্যই ওর সাবধান করে দিই। তুই চাষা হইলেও তোর মাথায় তো বুদ্ধি আছে, কিন্তু তোর পোলার শহর থেকে পড়াশোনা করে আসছে, কিন্তু তার মাথায় এক ফোঁটা বুদ্ধি নাই। তোর পোলায় যেই খেলা শুরু করছে এই খেলা শেষ করবো আমি। তোর পোলারে ভালো করে বলে দিস। আপনি যাই বলেন, আমার ছেলে কোনো অন্যায় কাজ করতে পারে না। আমার ছেলে সত্যের জন্য লড়াই করে, সে সারা জীবন লড়াই করে যাইব। আমি এই পথ থেকে ওরা কোনোদিন বাধা দিব না। আর আমার ছেলে কারো অসম্মান করে কথা কোক সেটাও আমি চাই না। আমার ছেলের আমি সেই শিক্ষা দেই নাই। ও যখন এই রকমের একটা কাজ কইরা ফেলাইছে, আমি অবশ্যই বাড়িতে গিয়া ওরা এই কথা জিজ্ঞেস করব। আজকে যেই ঘটনাটা ঘটাইছে, এই ঘটনাটা যদি আর কোনোদিন ঘটে, তখন কিন্তু আমি তোরে সযত্নের দায়িকা নিয়ে এসে তোরে বুঝাবো না। কথাটা মনে রাখিস। তখন তোর পোলার সাথে আমার যুদ্ধ হইব, লড়াই হব সামনাসামনি। আর তোরা যদি মনে করে থাকোস নির্বাচনে হাইরা গেছি, আমি আমার পরাজয় মাইনা নিয়ে তোরা যা খুশি তাই করবি আর সেটা আমি মাইনা নিব, এটা ভুল। রাজনীতিতে শেষ বলতে কোনো শব্দ নাই, যেখানে শেষ সেখান থেকে আবার শুরু। কথাগুলা তোর পোলার মাথায় ঢুকাই দিস। যা। আসসালামু আলাইকুম। ভালো করে খেয়াল রাখিস। আমার আমাজন কই? আচ্ছা, ভিতরে আছে। পয়সা লাগবে না, আমি কম খাই, রাতের বেলা তো বেশি খাই না। আরে না না ভাইজান খান। মোনা শোন, ওই দুলা ভাইয়ের জমি নিয়ে যে সমস্যা ছিল এটা আমি সমাধান করে ফেলছি। কাগজপত্র সব আমি এগুলো নিয়ে আসছি। তুই কালকে বাড়িতে যাওয়ার সময় আমার কাছে কাগজপত্র সব নিয়ে পড়ে যাইস। আচ্ছা ঠিক আছে, আমি সব কিছু নিয়ে যাবো না। শালা বাবু, আমি জানতাম তুমি পারবা। আমি তো তোমার একটু বাজায় দেখছিলাম। সবাই তোমার রূপা ভাবলেও আমি তো জানি তুমি 22 ক্যারেট সোনা অরিজিনাল। কিরে, এসব আমি কি শুনতাছি? কেন, কি শুনছো? কি শুনছি মানে? তুই নাকি চেয়ারম্যানের মায়ের গলার মধ্যে জুতার মেলা পরাই দিছ? হ্যাঁ, তুই হইছস এই গ্রামের চেয়ারম্যান, মায়া মানুষের সম্মান করবি। তুই যদি এই সমস্ত কাজ করস, তোর কাছ থেকে মানুষ কি শিখবো? চেয়ারম্যানের মাইয়ার বিচার তোমার কাছে আয়া পড়ছে। কিন্তু তুমি কি জানো আব্বা, এই জুতার মালাটা ওই চেয়ারম্যানের মাইয়া আমার গলায় পরানোর জন্য নিয়ে আসছিল আরো কয়েকদিন আগে। সে তো নিজেই আমারে বলছিল এই নির্বাচনে যে হারবে এই জুতার মালাটা তার গলায় থাকবে। আমি তো তার কথা রাখার জন্য জুতার মালাটা তারে পরাই দিয়ে আসছি, কারণ সে তো হারছে নির্বাচনে। সি 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 সি, আমি তোর কাছ থেকে এই রকমের কোনো কিছু আশা করি নাই। আরে তুই চেয়ারম্যান হইছস বইলা এই রকমের ক্ষমতা খাটাবি? তোরে মানুষে ভালোবাসা ভোট দিয়া চেয়ারম্যান বানাইছে, আর তুই যদি এই ধরনের কাজ করস, তবে তোর মধ্যে আর ওই চেয়ারম্যানের মধ্যে ব্যবধানটা রইল কি? তুই কিন্তু আর কোনোদিন ক্ষমতার অপব্যবহার করবি না। আমি কোনো ক্ষমতার অপব্যবহার করার জন্য চেয়ারম্যান হই নাই আব্বা। আমি চেয়ারম্যান হইছি অন্যায়ের প্রতিবাদ করার জন্য। এই গ্রামের মানুষের সাথে বছরের পর বছর ধরে যে অত্যাচার হয়ে আসতেছে সেটা বন্ধ করার জন্য আমি চেয়ারম্যান হইছি। আর তুমি কার পক্ষ নিয়ে কথা কইতাছো? চেয়ারম্যানের মাইয়ার পক্ষ নিয়ে তুমি কথা কইতাছো? ওই চেয়ারম্যান যত আকাম কুকাম যা কিছু করছে সব কিছুর অংশীদার তো তার মাইয়াও। তার মাইয়া একটা শিক্ষা বহু আগে থেকে পাওনা হয়েছিল, আমি সেই শিক্ষাটাই তারে দিছি। আব্বা, তুমি আবিরের সাথে রাগারাগি করো না।
ওই চেয়ারম্যানের মাইয়ের অনেক দেমান। আবির রে কি কম অপমান করছে? আবির যদি ওই মাইয়ারে জুতার মালা পরায় থাকে তাহলে একদম ঠিক কাজ করছে। সব সময় তোমার ভাইয়ের পক্ষ নিয়ে কথা কইও না। তোমার ভাই কাজটা মোটো ঠিক করে নাই। চেয়ারম্যান কিন্তু তোমার উপর খুব খেপে আছে। এখন তার ক্ষমতা নাই বইলা তার এত দুর্বল মনে করো না। কখন যে কি কইরা বয় তার কিন্তু ঠিক নাই। তোর বাইরে তুই ঠিক মতন বুঝাইস। আরে আব্বা কই গেল, একটু বইয়া খায় যাও আমগুলো লোকে। দেখলি চেয়ারম্যানের মাইয়ার জন্য আব্বা আজকে আমার লগে রাগ করে খাইতে পেল না। আচ্ছা ভাই তুই রাগারাগি করিস না, তুই খা, আমি আব্বারে পরে বুঝাই কমনে। শোনো শালা বাবু, এটা কোনো ব্যাপার না। বয়স হলে মানুষের এরকম একটু সমস্যা হয়, এটাকে বলা হয় ভীমরতি। তার ভীমরতি ধরছে, এজন্য রাগে ছোটে চলে গেছে। আম্মা আর কিছু রাতেন নাই, দেন আরেক পিস দেন। ঠিক আছে। আবিরে দাও, আবিরে দাও। না না আমার লাগবো না, না লাগবো না। নতুন চেয়ারম্যান হয়েছে তো, মনে হয় আপনার তো কিছু পরামর্শটা নিব, এই কারণে আপনারা ডাকছে। কি ব্যাপার, হঠাৎ করে আমার এই জায়গায় ডাকে আনার কারণটা কি? আপনাদেরকে যেহেতু এখানে ডাইকা নিয়ে আসা হয়েছে, তার মানে একটা কারণ তো অবশ্যই আছে, তাই না? খামাখা উত্তেজিত হন না, একটু শান্ত হন। কি কারণে ডাকা হয়েছে এখনই জানতে পারবেন। আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব কারো সাথে রাস্তাঘাটে কথা বলে না, কারো যদি কিছু বলার থাকে সে যাতে বাসায় গিয়া বলে। কি বলেন? আরে তুই কারে কি কর? চাষার বাচ্চা হয়েছে চেয়ারম্যান, সে কি করে বুঝবো যে চেয়ারম্যানের মর্যাদা কেমন? কারে কি কইতেব না কইতেব সেটা সে বুঝে না। চলেন আমরা জায়গা, কিছু বলার থাকলে বাসায় গিয়ে যেতে বলে। আসেন। চল। হ্যাঁ খারা, আপনারা দুইজনই হয়তো ভুলা যাইতেছেন এই গ্রামের নির্বাচিত রানিং চেয়ারম্যান আমি। যখনই আমার কোনো দরকার পড়বো আমি আপনাদেরকে ডাকবো, আর আমার ডাক শুনে আপনারা আসতে বাধ্য। এই বেহুদা কথাগুলো বলায় আমারে দিয়া খামাখা সময় নষ্ট করেন না, আসল কাজে আসি। এই যে করিম চাচা, ওনার জমির দলিলপত্র আপনি আপনার কাছে রেখে দিয়েছেন। আমি খোঁজ খবর নিয়ে জানছি চাচার দলিলের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা নাই, কোনো ঝামেলাই নাই। কে কইছে ঝামেলা নাই? অবশ্যই ঝামেলা আছে, কারণ ওই দলিলটা আমার কাছে জমা দিয়া সেলিম আমার কাছে 50,000 টাকা নিয়েছিল। কিন্তু সেই টাকা তো উনি অনেক আগে ফিরাই দিছে। উনি যেহেতু জমির টাকা অনেক আগে আপনারা ফেরত দিয়ে দিছে, আপনিও তার জমিটা তারে বুঝাই দিতে বাধ্য। ও আচ্ছা, এখন বুঝতে পারছি। এই জন্য তুই আমার এই জায়গায় ডাইকা আনছস না, কোনো লাভ হইব না। তুই দিন হইছিস চেয়ারম্যান হইছিস, এখন তুই এসছিস আমার বিচার করতে। তুই আমার বিচার করবি? তুই যদি ভাইবা থাকস তুই বিচার করবি আর আমি এটা মাইনা নিমু, এটা সম্ভব না। তোর কোনো বিচার আমি মানি না, মানবো না। আর শোন, এই যে এলাকার যত দখল করার জমি আছে না, আমার সব জমি আমারই থাকবো। কোনোদিনও পারবি না এখান থেকে কোনো জমি নিতে। আপনি তো এখনো অন্ধকার জগতে বাস করতেছেন, এই জন্য আমরা কি কথাবার্তা বলতেছি এগুলো আপনি বুঝে উঠতে পারতেছেন না। অপরিষ্কার লাগতেছে আমাদের কথাবার্তা। বাস্তবে ফিরে আসেন, তাহলে কথাবার্তা একদম দিনের মতো ফকফকা পরিষ্কার লাগবে আপনার কাছে। এই গ্রামের সিংহভাগ জমি কৃষকদের, এটা আপনি যেরকম জানেন আমিও জানি, এই গ্রামের প্রত্যেকটা মানুষ জানে। আমরা এটাও জানি আপনি এই গ্রামের মানুষজনের জমিগুলো জোর করে দখল করে এতদিন ধরে ভোগ দখল করতেছেন। এখন থেকে আর সেটা সম্ভব না, এখন থেকে আপনার সেটা করতে পারবেন না। আপনার যত রকম কুকীর্তি আছে সব কিছুর প্রমাণাদি আমার কাছে আছে। ঠিক আছে, তুই যেটা করতেছস এটা আমি শুনলাম, কিন্তু তুই একটা কথা শুনে রাখ, এই যে চাষা ও সহ বাকি যতগুলো আছে সবাই জমি বন্ধক রেখে আমার কাছ থেকে টাকা নিছে। এখন আমি ইচ্ছা করলেই তো ওই জমিটা করে ফেরত দিতে পারুম না। আমাদের গ্রামের বেশিরভাগ মানুষ তেমন একটা লেখাপড়া করে নাই, এই জন্য দলিলের মধ্যে কি না কি লেখা থাকে তারা ঠিক মতো বুঝে উঠতে পারেন না। আর এই দুর্বলতার সুযোগটা আপনি নিছেন। গ্রামের মানুষজন যখনই কোনো বিপদে পড়ছে, আপনি চেয়ারম্যান হিসেবে আপনার কাছে গেছে সাহায্য চাইতে, আর আপনি করছেন কি, উল্টা একটা দলিল বানায়া যা মন চাইছে তার লেখা সবার একটা টিপসই রেখা দিচ্ছেন। আপনার সব কুকীর্তি আমি আস্তে আস্তে ধরবো। কিন্তু আজকে যে করিম চাচারে নিয়ে আমরা দাঁড়াইছি এখানে, করিম চাচা তার জমি আপনার কাছে বিক্রি করে নাই, সেজন্য আপনি সুন্দর মতো তার জমিটা তার কাছে ফিরিয়ে দিবেন। এই যে এখানে কাগজ আছে, এটার মধ্যে আপনি সই করবেন। ধরেন, করেন, সই করেন। দেখ, আমি কইলাম না আমি কোনো জায়গায় সই করবো না। আমি সই করবো না মানে করবো না। আমার কাছ থেকে কোনো জমি তোরা নিতে পারবি না, পারবি না। আমি জমি নিতে পারবো না? আপনার জোর করে দখল করা জমি কিভাবে আপনার কাছ থেকে বাইর করতে হইব
এটা আমি খুব ভালো করে জানি, কিন্তু আমি চাইতাছি না আপনার উপরে কোনো বল প্রয়োগ করতে। কারণ আমি যদি আপনার উপরে বল প্রয়োগ করি তাহলে আইনের ব্যবস্থা করবো, আর আইনের ব্যবস্থা করলে আপনার কিন্তু জেলের ভাত খাইতে হইব। আমি চাইতাছি না আপনারা এখনই জেলখানায় ঢুকাইতে। সময় থাকতে একটু বুঝার চেষ্টা করেন আমি কি কইতাছি। বাওয়ে বাওয়ে এই দলিলের মধ্যে একটা সই করে দেন, আপনি করেন, সই করেন। আমি আমি বিষয়টা দেখতেছি চেয়ারম্যান সাহেব, আমি 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 বিষয়টা দেখতেছি। হ্যাঁ বুঝা। তাড়াতাড়ি ভালো ভালো সাইনটা করে দেন। পুলিশ টুলিশ আসলে কিন্তু বড় ধরনের ঝামেলায় করে দেবেন। চেয়ারম্যান কিন্তু না আপনি আর নাই, নতুন চেয়ারম্যান ঝামেলা পালাই করে দেন, সাইন করে দিতে ঠিক আছে তুই। তাড়াতাড়ি করেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝতে পারছি। আমি যা বুঝার বুঝা গেছি। ক্ষমতা এখন তোর হাতে, তো মানলাম, তোর কথাই মানলাম। আমি আমি সই করে দেবো। আমি জমি জমি যা আছে সব দিয়ে দেবো। কই সই করতে সই করতে কই আমার কাগজ দেখ। সেরকম ঝামেলা করার সুযোগ আপনার পাইবেন বলে আমার মনে হয় না। এই জন্য সুন্দর মতো এখানে আপনি সাইনটা কইরা দেন, তারপরে বাড়িতে গিয়া জায়গা জায়গা স্বপ্ন দেখেন। করেন, আর তাড়াতাড়ি সাইন করেন। চিন্তা করেন না, ঠিক মতো করছেন তো সই? কলমটা দিয়া দিচ্ছেন? চেয়ারম্যান সাহেব কিন্তু অনেক সুযোগ হয়ে গেছে, খোয়ার আগে কলমটা দিয়া দিচ্ছে। খুব ভালো, ধরেন। তাহলে যা, চেয়ারম্যানের বাড়িতে যা। চল। এই যে আজকে আমরা অন্যায়ের প্রতিবাদটা করলাম, এইভাবে প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ আমাদেরকে সাথে সাথে করতে হইব। তাহলে দেখবেন আর কারো কোনোদিন সাহস হবে না কোনো অন্যায় করার। ঠিক আছে তো? চলো দিলে। বাবা, দিন দিন তো ওই চাষার বাচ্চার অত্যাচার বেড়েই যাইতেছে। তুমি তো কিছুই করতে পারতেছো না। আমি সেদিন বললাম, তুমি আমাকে আটকালে, নাহলে আমি সেদিন ওকে শেষ করে দিতাম। আরে ওরা তুমি অনেক কিছু করতে পারি, কিন্তু গ্রামের সবাই এখন ওর পিছনে আছে। হুট করে যদি ওরা আমি কিছু করতে যাই, এতে বিপরীত হইব। যাই করার বুঝে শুনে ধীরে সুস্থে করতে হইব, তারপরে ওই পথের কাঁটাটাতে সরাই দিতে হইব। যা পারো তাড়াতাড়ি করো। এরকম চলতে থাকলে ওই চাষার বাচ্চা আমাদের টিকতে দেবে না, আমি গ্রামে টিকতে পারবো না। 2 দিন পর আমাদের মাথায় জোরে নাচবে। আরে মা, চিন্তা করো না, আমি একটা না একটা ব্যবস্থা করতেছি। সর্বনাশ হয়ে গেছে। কি রে, কি যে তুই এরকম হাঁপাইতেছিস কি জন্য? আমাকে 7 বিঘা পুকুরটা আছে না, ওইখানে আমি মাছ ধরতে গেছিলাম। আবির চেয়ারম্যান আমার বাধা দিছে। কি? হ্যাঁ, আবির চেয়ারম্যান বাধা দিচ্ছে মানে? ওটা কি আবির চেয়ারম্যানের না ওর বাপের? তখন মাছ ধরতে গেলাম ওইখানে, আবির চেয়ারম্যান জিল্লুর নিয়ে হাজির হইছে। জিল্লুর কান্নাকাটি করে কইতাছে সামান্য কটা টাকার জন্য নাকি জিল্লুরের পুকুর আমরা দখল করে রাখছি, আর সেই কারণে আবির চেয়ারম্যান আমার বাধা দিছে, মাছ ধরতে দেয় নাই। ওই ওই হারামজাদা জিল্লুর ওরা আমি বারবার না করছি যে তুই আমার পুকুরের সামনে যাবি না। আজকে আজকে ও পুকুরের সামনে গেল, আর ও গেছে, কিন্তু এত সাহস পাইলো কোত্থেকে? জিল্লুর তো সাহস পাইছে আবির চেয়ারম্যানের কারণেই। ওই জিল্লুর শালার পুত আমার কি কয় জানেন? কয় সামসার করে সাপচা। কত বড় সাহস দেন! ওই জিল্লু হারামজাদারে বারবার করে না করছি যে তুই পুকুরের ধারে কাছে আসবি না। ও আজকে পুকুরের সামনে গেছে না, আজকে আজকে ওই ওই চাষার বাচ্চারা আমি ওই পুকুরে ডুবাই মারুম। চেয়ারম্যান সাহেব, আর 1 মিনিটও দেরি কোনো দেবো না। আবির চেয়ারম্যান আর জিল্লুর ওইখানে আছে, এখনই কি করে ধরতে হইব। চলেন। বাবা, আমিও এটাই মনে করছিলাম, ওই চাষার বাচ্চারই কাজ এটা। ওরে একটা উচিত শিক্ষা তো দিতেই হবে। ওরে যদি এইভাবে দিনের পর দিন আমরা ছাইরা দেই, হয়তো 2 দিন পরে আমাদের মাথায় জোরে নাচবো। জি চলেন যাই। আজকে ওই জিল্লুর বাচ্চা আর আবির যে বুঝাই দিমু আমি কি জিনিস। বাবা, আমিও যাব তোমাদের সাথে। আজকে ওই চাষার বাচ্চাটাকে বুঝাই দিব আমাদের সাথে লাগার পরিণামটা কি হইতে পারে। ঠিক আছে, চলো। আমি তোমার দলিলপত্র দেখছি জিল্লু, বুঝছো? এই পুকুর তো তোমার। আগে যাই হয়েছে না হয়েছে সব কিছু ভুলা যাও। আজকের পর থেকে এই পুকুরে যত মাছ আছে সব কিছুগুলো তোমার, তুমি দেখাশোনা করবা। তুমি কাজ করো, কালকেই পুকুরে মাছ সব ধরার ব্যবস্থা করো, ধইরা বাজারে বিক্রি করে এখন বাজারে ভালো দাম পাইবা, বুঝছো না? আরো যদি দেরি। কি রে জিল্লুর, তুই আমার অনুমতি না নিয়ে তুই আমার পুষ্করিতে মাছ ধরতে আইছস? চেয়ারম্যান সাহেব, পুকুর তো এটা আমার। এই পুকুর তো অন্ডা তুই মনে ভুইলা গেছস। এই পুষ্করিটা তুই আমার কাছে বেচা দিছস। আমি তো বিক্রি করিনি, আপনি তো জোর করে নিয়েছেন আমার কাছ দিয়া। জিল্লুর, মুখ সামলায় কথা কর।
তোর কোনো জায়গায় ভুল হইতাছে? ভুল আপনার হইতাছে, জিল্লু মিয়ার কোনো ভুল নেই এখানে। আপনি এখনো নিজের এই গ্রামের চেয়ারম্যান ভাবতেছেন, সেই কারণে এখানে চলে আসছেন, তাই না? আপনি মনে করছেন এখনো আগের মতো ক্ষমতার দাপট দেখায়া যা মন চাই তাই করবেন। দেখ আবির, সব কিছু নিয়ে বাড়াবাড়ি করা কিন্তু ভালো না। তুই যে ইচ্ছা করে এগুলা করতেছস এটা কিন্তু আমি বুঝছি। আমার আমার দখলকৃত যত জমি জমা আছে সব তুই নিয়ে নিতেছস। এখন তোর নজর পড়ছে আবার আমার পুকুরের দিকে। গ্রামের সবাই জানে এই পুকুরের মালিক হলে কি আমাকে চেয়ারম্যান সাহেব। বাবা, তুমি ওর সাথে এত কথা কেন বলতেছো? ও নিজের চেয়ারম্যান হওয়ার পরে নিজেকে অনেক বড় ক্ষমতাবান মনে করতেছে। তুমি জিল্লুরে বলো এই পুকুরের আশেপাশেও যেন না আসে। থাক, তোমাকে কষ্ট করতে হবে না। মিলন, তুই যা এই জিল্লুরে ঘাড় ধরে এখান থেকে বের করে দে। হ্যাঁ মিলন, খবরদার ভুলো আর একটা পাও তুই সামনে বাড়াইস না। আমি আপনার বাপের মতো ক্ষমতার দাপট দেখাইতে চাই না, কিন্তু আপনারা যদি আমার বাধ্য করেন ক্ষমতা দেখাইতে, তাহলে আমিও কিন্তু ক্ষমতা দেখানোটা শুরু করে দিব। আর একবার যদি আমি ক্ষমতা প্রয়োগ করি না, তাহলে আপনার বাপের সাথে আপনারও কিন্তু জেলের ভাত খাইতে হইব। ভালো করে চিন্তা ভাবনা করে নেন, একটা মায়া মানুষ হইয়া জেলখানার ভাত খাইতে পারবেন কিনা। তুই আমাকে ক্ষমতা দেখাইতেছিস? হ্যাঁ, আরে তুই তো একটা বিয়াদব, তুই তো জানিস না একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয়। মেয়ে মানুষরে কেমনে সম্মান দিয়ে কথা বলতো এটা আমি খুব ভালো করে জানি। আপনি একবার চিন্তা ভাবনা করে দেখেন তো, আপনারা মাইয়া মানুষের মতো দেখা যায়? হ্যাঁ, সারাটা জীবন তো চলছেন বাপের দাপটে। আপনার চলন বলন কথাবার্তা কোনো কিছু একটা মায়া মানুষের লগে মিলে না। আপনি আগে বাড়িতে গিয়ে আয়নার সামনে দাঁড়ান, দাঁড়ায় নিজের দেখা একটা মায়া মানুষের মতো অবয়ব নেন, তারপর আমার সামনে এসে। তোর এত বড় সাহস, তুই তুই আমাকে অপমান করতেছিস? মাটি না, থামো তুমি। আবির, তুই মনে ভুলে গেছস ক্ষমতা অর্জন করার চেয়ে ক্ষমতা রক্ষা করা কিন্তু অনেক কঠিন। এই যে তুই এখন যা করতেছস সব কিছু তুই তোর ক্ষমতার জোরে করতেছস, কিন্তু একটা কথা মনে রাখিস, যেদিন তোর ক্ষমতা থাকবো না সেদিন তোরে আমার কাছে আসতে হইবে, আমার কাছে আসতে হইব। আর আমি তোর দেখে নিমু তোর এই ক্ষমতা কতদিন টিকা রাখতে পারছ। তাই চল। ধন্যবাদ আবির ভাই, আপনি না থাকলে হয়তো আজ আমি আমার পুকুরটা ফিরকে পাইতাম না ভাই। আরে না না জিল্লু, ধন্যবাদ আর কিছু নেই। আমি তোমার নির্বাচিত চেয়ারম্যান, তোমার জিনিস তোমার ফিরিয়ে দেওয়া আমার দায়িত্ব, আমার কাজ। আজকের পর থেকে কোনো কিছু না কোনো ভয় পাবা না, যা মনে চায় স্বাধীনভাবে করবা। আমি আছি তোমাদের পাশে। চলো তোমার এক কাপ চা খাওয়াই। হ্যাঁ, আসো। আবির সাহেব, আপনার নামে যেগুলো শুনছি সেগুলো কি সত্য? স্যার, আপনি সরকারিভাবে ক্ষমতাপ্রাপ্ত একজন ব্যক্তি, নানানজন নানান কথা আপনারে বলতেই পারে। আমি তো আর কারো মুখে চাইপা ধরে রাখতে পারবো না, কিন্তু কার কথা আপনি বিশ্বাস করবেন আর কারে আপনি এড়ায় যাবেন ওটা তো আপনার ব্যক্তিগত বিষয়। আমি শুধুমাত্র চেয়ারম্যান হিসেবে আমার দায়িত্বটুকু পালন করতেছি। দেখুন আবির সাহেব, আপনি চেয়ারম্যান হওয়ার পর থেকে যেভাবে আপনি কাজ করছেন সেটা ভালো, কিন্তু এর মধ্যে আপনি এক্স চেয়ারম্যানের সাথে যে ধরনের আচরণ করছেন, যেভাবে হেনস্থা করছেন, এটাকে ঠিক, এগুলো তো খারাপ দেখা যায়, তাই না? আমি যতটুকু জানি আপনি নাকি ওনার সহায় সম্পত্তি সব নিজের নামে করে নিচ্ছেন। আমি ভাবতেও পারি না এই বিষয় নিয়ে আপনার সাথে আমার কথা বলতে হইব, কারণ এই বিষয়গুলা আপনার এখতিয়ারে পড়েই না। আপনার কাজ ছিল এই গ্রামের নির্বাচনের ফলাফল প্রকাশ করা। ফলাফল তো প্রকাশ হয়ে গেছে, তারপরে আপনি কেন এই গ্রামে পড়ে আছেন এটা আমার বোধগম্য হইতেছে না। হইতে পারে গ্রামের কিছু মানুষজন তাদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করার জন্য এখনো আপনার এই গ্রামে রাইখা দিছে, কিন্তু একটা বিষয় আমি আপনার কাছে পরিষ্কার করে দিতে চাই, আমি যা কিছু করতেছি একদম ঠিক করতেছি। এই গ্রামের মানুষজনের জায়গা জমি জোর করে দখল করে রাখা হয়েছিল, সেগুলো আমি ফিরিয়ে দিতেছি। এটা যদি অন্যায় হয়ে থাকে তাহলে এই অন্যায় আমি বারবার করব। দেখছেন স্যার, দেখছেন কত বড় বেয়াদব আপনার সামনে বেয়াদবি করতেছে। ও কি করছে, আমার দখলকৃত সম্পদগুলা মানুষের কাছে বিলাই দিতেছে, আর খালি বলতেছে যে এতগুলা বছর নাকি আমি জোর করে আটকায় রাখছি। এগুলো কি অন্যায় না স্যার? অন্যায়? এইটা অন্যায়? আপনি গ্রামের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন, গ্রামের মানুষজন তাদের সমস্যা নিয়ে আপনার কাছে গেছে, আর আপনি কি করছেন? মানুষজনের দুর্বলতার সুযোগ নিয়ে সাদা স্ট্যাম্পের মধ্যে তাদের টিপসই রাখছেন, সাইন রাখছেন,
আর সেই টিপসই সাইন ব্যবহার কইরা আপনি সুযোগ বুঝা এই মানুষগুলোর জমি দখল করে নিছেন। এটা অন্যায় না? আপনি একটা বিষয় এখনো বুঝতেছেন না। আপনি যেইখানেই যান, যার কাছেই যান, যত বড় কুতুবই আপনি ধরেন না কেন, কোনো লাভ হইব না। এই গ্রামের মানুষজনের পাশে আমি দাঁড়াইছি, তাদের উপরে কোনো অন্যায় আমি হইতে দিব না, এটাই শেষ কথা। দেখুন আবির সাহেব, আপনি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছেন। আপনি কি বুঝতে পারছেন যে এগুলো থেকে আপনার প্রেশার আসতে পারে? তাই বলছি নিজেকে সংযত করুন। সংযত তো আপনার হওয়া উচিত। আপনার উপর যে দায়িত্ব আছে সেই দায়িত্বের বাইরে গিয়া উল্টাপাল্টা কথা বলার জন্য আপনি আমাকে ডাইকা নিয়ে আসছেন। কাজটা তো স্যার ঠিক হইল না। আপনার যেটা কাজ, সেই কাজটা যদি আপনি সুন্দরভাবে পালন করেন, আমি, আমার গ্রামবাসী, আমরা সবাই আপনার উপরে খুব খুশি হব। আর অনুগ্রহ করে আজকের পর থেকে যার তার কথায় উল্টাপাল্টা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনি আমাকে ডাকবেন না। আমি একজন নির্বাচিত চেয়ারম্যান, আমার আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। আজকে আমি উঠি। আপনার সাথে প্রাসঙ্গিক এরকম যদি কোনো বিষয় থাকে আপনি আমাকে ডাইকেন, আমি অবশ্যই আসবো ইনশাল্লাহ। গেলাম। দেখছেন স্যার, দেখছেন কত বড় বেয়াদব। মানে আপনার মতো একটা সম্মানিত ব্যক্তির সম্মান দিতে জানে না। ও দিনের পর দিন যা করতেছে এইভাবে যদি চলতে থাকে আমি তো স্যার নিশ্চয় হয়ে যাব। সেটা তো দেখছি, ওর সাহসটা খুব বেড়ে গেছে। ওর তেজ আমি একেবারে বালুর সঙ্গে মিশিয়ে ফেলব। স্যার আপনার যা করার আপনি করেন, আমি আপনার সাথে আছি। আপনারা যত রকমের সাপোর্ট দেওয়া দরকার আমি সাপোর্ট দেবো স্যার। ঠিক আছে, এখন আপনি যান, বাকিটুকু আমি দেখছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিলন, ম্যাডাম, খেজুরের রসগুলো তো মনে হয় ভালোই হয়েছে না এবার? ওই যাইতেছে মনে হয়। এই খারা 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 খারা। কিরে কবির, তোর হাতে খেজুরের রস? হ্যাঁ আপা। আপনি খাইবেন? হ্যাঁ, সকাল সকাল খেজুরের রস হলে খুব জমে যাবে। কোনো টেনশন নাই, আমি ব্যবস্থা করতেছি। এই তোর রসের হাঁড়িটা দে তো। কি হলো এমন ভাবে তাকায় আছিস কেন? আমাকে ম্যাডাম যে রস খাইতে চাইছে, এটা তো তোকে সাত কপালের ভাগ্য। দে। আমি এই রসটা বিক্রি করতে যাইতেছি, আমার পরিবারের জন্য টাকা লাগবো। এখন যদি আপনারা এই রসটা নিতে চান তাহলে আপনাকে আমাকে টাকা দিয়ে রসটা কিনে নিতে হইব। আমাকে ম্যাডাম রস খাইতে চাইছে, তুই টাকা চাইতেছস? তোর এত বড় সাহস! তোরে কিন্তু পিঠা আমি হাড্ডি কুটি ভাঙা ফেলাম কই দিলাম। দে। আমি তো বললাম এই রসটা আমি দিতে পারবো না, এই রসটা আমি বিক্রি করবো। দেখেন, আপনারা যদি আমার উপর জোরাজোরি করেন তাহলে কিন্তু আমি আপনাকে বিরুদ্ধে চেয়ারম্যানের কাছে গিয়ে নালিশ করবো। কি করবি তুই? তুই আমার নামে নালিশ দিবি তো ওই চাষার ছেলেটার কাছে? ওই চাষার ছেলেটা তোদের কাছে চেয়ারম্যান হইতে পারে, কিন্তু আমার কাছে না। আমি ওকে চাষার ছেলে হিসেবেই দেখবো। আমার বাবা এই গ্রামের চেয়ারম্যান ছিল, এই গ্রামের চেয়ারম্যান থাকবে। আর তুই ভুলে গেছিস? হ্যাঁ, আমার বাবা তোদের কি হাল করতে পারে? দেখেন, আপনারা কিন্তু আমার লোকে ঠিক করতেছেন না, আপনারা কিন্তু ভুল করতেছেন, অন্যায় করতেছেন। কোনটা ঠিক কোনটা ভুল সেটাকে আমি তোর থেকে শিখবো? তুই শিখাবি আমাকে? তুই রসের হাঁড়িটা আমাকে দে। দে। না না, এটা আমি দিতে পারবো না। দে। না না, আপনি না, এটা করেন না আপনি, আপনি এটা করেন না। তোর এই রসের হাঁড়ি, তোর এই রসের হাঁড়ি আজকে আমি ভেঙেই দেবো। হাই আল্লাহ, আপামনি এটা আপনি কি করলেন? আমার রসের ভেঙে ফেললেন। এখন আমার কি হইব? এই রসটা আমি বাজারে নিয়ে বিক্রি করতে চাইছিলাম, আপনি সেটা ভেঙে ফেললেন। আপনারা কিন্তু কাজটা একদম ঠিক করেন নাই আপামনি, একদম ঠিক করেন নাই। তোর রসের হাঁড়ি তো আমি ভেঙে দিছি, এবার তোর যা খুশি তুই করে নে, যা। আমি আপনাকে বিরুদ্ধে সত্যি সত্যি চেয়ারম্যানের কাছে গিয়ে নালিশ করবো, এর উপযুক্ত শাস্তি আপনাকে পেতেই হইব। দেখেন, এই তোর যা খুশি তুই তাই কর তো। তোর যাকে নালিশ দেওয়ার তুই দে, আমিও দেখি আমার কে কি করতে পারে। আমি যাইতেছি, দেখেন। দেখতে আছি, যা এই কি করতে পারে তোকে চেয়ারম্যান। চলে ম্যাডাম, আমরা ওই দিকটাই যাই। হ্যাঁ, চল। চেয়ারম্যান সাহেব, ও সরি, ভুলে গেল। আপনি তো আর চেয়ারম্যান না, আপনি হইতেছেন আমার চাচা যান, খন্দকার চাচা। চাচা যান, আমরা আপনার কাছে যাইতেছিলাম, আপনার সাথে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে। আমার সাথে তোর গুরুত্বপূর্ণ আলোচনা থাকতে পারে, কিন্তু তোর সাথে আমার কোনো আলোচনা নাই। আর আমি যার তার সাথে কথা বলি না। আপনি না চাইলেও আমার কথা আপনারা শুনতেই হইব। এই যে কবির মিয়া,
কবির মিয়ার খেজুরের রসের হাড়ি আপনার মাইয়া ভাঙ্গা ফেলাইছে। শুধু তাই না, হাড়ির মধ্যে খেজুরের রস ছিল, ওইটাও সে ফালায় নষ্ট করছে, কোনো টাকা পয়সা সে জরিমানা দেয়নি। আপনি এখন এই মুহূর্তে খেজুরের রসের জরিমানা বাবদ 1000 টাকা কবির মিয়ার হাতে দিবেন। দেন, টাকা বার করে তার হাতে দেন। আমি টাকা দিব না? আরে আমার মায়ে একটা হাড়ি কিল দিগা, ওর যদি পুরো খেজুর গাছটা কাটটা ফেলাই যায়, আমি 1 টাকা জরিমানা দিতাম না। দিতেন না, ওটা অতীত চাচাজান। অতীতে আপনি আর আপনার মাইয়া মিল্লা এইভাবে অত্যাচার জুলুম করে গেছেন গ্রামের প্রত্যেকটা মানুষের উপরে, কেউ কোনো কথা আপনারে কয়নি। কিন্তু এখন জামানা বদলে গেছে, এই গ্রামের একটা মানুষ আপনার কোনো অন্যায় অত্যাচার মাইনা নিব না। যখনই আপনি তাদের উপরে কোনো অন্যায় করবেন, তাদের পক্ষ হইয়া কথা বলার জন্য আমি আছি। অনেক নেয়ার কথা কইতেছস, অনেক নেয়ার কথা শিখা গেছস না? আমি তো কইলাম আমি 1 টাকা জরিমানা দেব না। আয় চল। এই খারান, আপনি টাকা দিবেন না মানে? আপনারে জরিমানার জন্য যে 1000 টাকার কথা বলছি, সে 1000 টাকা থেকে 1 টাকা কম দিয়ে আপনি এখান থেকে যাইতে পারবেন না। আপনি কি মনে করছেন, আপনি যদি এখন জরিমানার টাকা না দেন, গ্রামের মানুষজন নিয়ে আপনারে আমি খেজুর গাছের গুড়ার মধ্যে বাইন্দা ফেলে দিব, তারপরে কিন্তু ঠিকই আপনার টাকাটা দিবেন। যত কিছুই হোক, আপনি বহু বছর এই গ্রামের চেয়ারম্যান ছিলেন, আপনার একটা মান ইজ্জত আছে, ওইটার কথা চিন্তা করে সুন্দর করে এখন টাকাটা দিয়া দেন, নাইলে মান সম্মান সব কিন্তু খোয়াইবেন আপনি। কি তোর এত বড় সাহস, তুই আমারে খেজুর গাছের সাথে বাইন্দা রাখার কথা কইতাছস? চেয়ারম্যান সাহেব, শোনেন শোনেন, এত উত্তেজিত হইন না, ভালো ভালো টাকাটা দিয়ে দেন। চাষা বসা মানুষ বলা যায় না, মান সম্মান যদি আবার নষ্ট করে ফেলে, দিয়ে দেন দিয়ে দেন, আর দেন না। ভালো কথা কইছে, শুনেন কথাটা। দিতেছে দিতেছে। এই যে টাকা, তোর আমি একটা কথা কইতে চাইবি, শুনে রাখ। যে জনগণের কথা কইতেছস না, আজকে তোর পিছে আছে, এই জনগণ কিন্তু আজীবন তোর পিছে থাকবো না। একটা দিন বদলাইব, আমারও দিন আইব। এই নে টাকা নেই। আমার হাতে না, কবির মিয়া নাও, টাকাটা ধরো তুমি। চাচা যান, এই যে জনগণের কথা কইলেন না, যেই দিন জনগণ আর আমার পিছনে থাকবো না, ওই দিন আমারও আর ক্ষমতায় থাকার কোনো ইচ্ছা নাই। চল। ভিক্ষুকের দল মনে করছেন যে দাম করে দিচ্ছেন আর কি, এরকম কিছু একটা মনে করেন। এখনো আগের জামানাতে রয়ে গেছে। আগে যেরকম যে হানে খুশি যেটা খুশি করে বেড়েছে, মনে করতেছে এখনো তাই করবো। মানুষের পুকুর থেকে মাছ ধরবো, খেজুর থেকে রস নিয়ে যাইবো। না না বাবা, আমি মানতেই পারতেছি না, একটা চাষার বাচ্চার এত সাহস হয় কি করে যে তোমার পথ আটকে তোমার কাছ থেকে টাকা আদায় করে। চেয়ারম্যান সাহেব, আপনি আর চুপ করে থাকেন না। এইভাবে যদি আপনি চুপ করে থাকেন, তাইলে ওই আবির চেয়ারম্যান রে আর কোনোদিন আপনি আটকাইতে পারবেন না। আমি আগেই বলছিলাম বড় চাচাকে গ্রামে ফিরাই নিয়ে আসো, তখন তুমি আমার কোনো কথাই শুনলা না। তখন যদি তুমি আমার কথা শুনতা, তাহলে নির্বাচনে চাষার বাচ্চা কখনোই চান্স পাইতো না। আরে আমি কি জানতাম না কেউ চাষার বাচ্চা চেয়ারম্যান হইব? আমি যদি খুনো টের পাইতাম যে ও চেয়ারম্যান হইব, তাহলে তোর আমি মাইরা ফেলতাম। এখন এখন ভয়টা আমার এক জায়গায়। ও দিনের পর দিন আমার দখলকৃত জমিগুলা নিয়ে যার জমি তারে ফেরত দিতেছে। এইভাবে যদি দিনের পর দিন চলতে থাকে, তাহলে তো আমি রাস্তায় যাই পড়ব, আমি তো বেকারে হয়ে যাবো। তার চেয়ে একটা কাজ করি, ওরে আমি মাইরা ফেলি। না বাবা, মাথা গরম করে কিছু করা যাবে না। যা করতে হবে মাথা ঠান্ডা করে করতে হবে। আমি তো তখন তোমাকে আগেই বলেছিলাম যে ওকে মেরে ফেলি। তখন তুমি যদি আমাকে বাধা না দিতা, তাহলে আজকেও চাষার বাচ্চা কখনোই চেয়ারম্যান হইতে পারতো না। তুমি আমাকে বাধাটা দিয়েই সব সর্বনাশটা করেছো। আর এখন পুলিশ প্রশাসন সবকিছু আমাদের বাইরে চলে গেছে। আমরা যদি কিছু করতে যাই, গ্রামের মানুষ বুঝেই যাবে যে এটা আমাদের কারসাজি। ম্যাডাম, আপনি একদম ঠিক কথা বলছেন। ওই চাষার বাচ্চা চেয়ারম্যান হওয়ার পর থেকে পুলিশ প্রশাসন যা আছে সব ওর পক্ষে চলে গেছে। এই মুহূর্তে সবচাইতে বড় শত্রু এই গ্রামের হচ্ছেন কি আপনি। এখন যদি আবির চেয়ারম্যানের কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে সব দোষ আপনার ঘরে এসে চাপবো। অতএব মাথা ঠান্ডা রেখে সব কিছু করতে হইব। আমি এত কিছু জানতেও চাই না, এত কিছু বুঝতেও চাই না। আমি খালি একটা জিনিস চাই, যে কোনো কিছুর বিনিময় হোক, আমার ক্ষমতা চাই, আমার ক্ষমতা চাই। যা করতে হবে মাথা ঠান্ডা করে করতে হবে, কাটা দিয়ে কাটা তুলতে হবে। বড় চাচা,
একমাত্র বড় চাচাই পারবে এই সমস্যার সমাধান বের করতে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। আমি আসলে ভুলই করছি। নির্বাচনের আগেই ভাইজানের কাছে আমার সাহায্য চাওয়া দরকার ছিল, তাইলে আর পানি এত দূর গড়াইতো না। তুমি একটা কাজ করো, ভাইজান রে ফোন দিয়ে তুমি গ্রামে আসতে বলো। আমার বিশ্বাস তুমি যদি ফোন দিয়া বলো ভাইজান অবশ্যই আসবে। ফোন দাও। এইবার হইব খেলা বাঘে আর সিংহে। হ্যালো, আসসালামু আলাইকুম চাচা। আবির ভাই, আবির ভাই বাড়িতে আছেন নাকি? আবির ভাই বাড়িতে আছেন? আরে খুবই কি ব্যাপার, তুমি এত রাইতে হাঁপাইতে হাঁপাইতে কোথেকে আসলা? আরে ভাই কি হয় নাই সেটা কও। ওই যে আমাকে শয়তান চেয়ারম্যান, আমার বড় ভাই এমপি ছিল না, ওই এমপি তো গ্রামে আইছে। আর গ্রামে আইসা তোমার পিছে লাগছে। অহন ওই এমপি তো কইছে এক্ষুনি ওই চেয়ারম্যানের বাসায় তোমার যাইতে। ভাই আমার তো খুব ভয় লাগছে, এখন যদি বড় ধরনের কোনো ঝামেলা হয় তখন কি হবো আমাকে ভাই? তুই এটা কি কইতেছ? এমপি সাহেব তাগো বাড়িতে আমার পোলারে যাইতে কইছে, নিশ্চয় এটার পিছনে কোনো বড় ধরনের মতলব আছে। চেয়ারম্যান এত সহজে মাইনা নিব না, এটা আমি খুব বালাকে জানতাম। খারাও তোমরা খারাও। তোমরা কোন এমপির কথা কইতাছো? আমগর এলাকার রানিং এমপি তো খান সাহেব। আর আমি যতদূর জানি আমগর যে সাবেক চেয়ারম্যান তার বড় ভাই এমপি, কিন্তু সেও তো এখন ক্ষমতা নেই, সেও তো সাবেক এমপি, তো তার এত ভয় পাওয়ার কি আছে? আরে সাবেক এমপি হইলে কি হইব? যে তিনবার এমপি ছিল, আমি লোক মুখে শুনছি তার অনেক দাপট আছে, উপর মহলে অনেক হাত আছে, সে ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে যে কোনো কাজ করতে পারে। রানিং এমপির চেয়েও তার ক্ষমতা অনেক বেশি। আব্বা, তুমি শুরুতেই ডরায় গেলা। তুমি কি ভুইলা গেছো আমগর যে সাবেক চেয়ারম্যান তার কত ক্ষমতা ছিল, ক্ষমতার কত দাপট ছিল? তার ক্ষমতার দাপটে তার যা মন চাইছে, যা খুশি হয়েছে এই কারণে সে তা করছে। আজকে আছে তার ক্ষমতা, আজকে ক্ষমতাও নাই, দাপটও নাই। চেয়ারম্যান যদি মনে করে থাকে সে তার এমপি বড় ভাইরে গ্যারামে আইনা আমার সাথে ঝামেলা করব, তাহলে সে ভুল ভাবছে, বিশাল বড় ভুল ভাবছে সে। ভাই আমার না খুব ভয় লাগছে। ভাই আমার মনে হয় কি জানেন, ওই বাড়িতে আপনার যাওয়ার দরকার নাই, গেলে অনেক বড় ঝামেলা হবো। আমারও তাই মনে হইতেছে। তোর এই রাইতের বেলায় ওইখানে যাওয়ার কোনো দরকার নাই। আর তার যদি এতই প্রয়োজন হয় আমাকে বাড়িতে আইব, এই সমস্ত ঝামেলার মধ্যে তোর যাওয়ার দরকার নাই। তুমি এটা কি কইলা আব্বা? আমি এই গ্রামের নির্বাচিত রানিং চেয়ারম্যান, আমি কি এখন ভয় পাইয়া ডরায়া আমার বাড়ি সিপার মধ্যে গিয়া পলায় থাকবো? আমি যদি এখনো বাড়ি সিপাত নিয়ে গিয়া পলায় থাকি তাহলে আমার চেয়ারম্যান হয়ে লাভ হইল কি? এই গ্রামের মানুষের বিপদের সময় যদি তাদের পাশে আমি না দাঁড়াই তাহলে আমি কি জন্য চেয়ারম্যান হইলাম? আমার এত ডর ভয় নাই। চেয়ারম্যানের বড় ভাই এমপি সেটাই কে পাঠাইছে, আমি যাবো। আমি গিয়া নিজে তারে জিজ্ঞাসা করবো কি এমন দরকার পড়লো এই রাইতের বেলা একজন জনপ্রতিনিধি একজন চেয়ারম্যানের ডাকার তার দরকার পড়ছে। এই তুমি চলো, আমি যাবো চেয়ারম্যানের বাড়িতে, আসো চলো। এই না, তোর কোথাও যাওয়া দরকার নাই। তোর যদি যাইতে হয় রাত খাইব, তারপর তুই সকালে যাবি। চাচা একবার ভাইবা দেখেন, এমপি সাহেব নিজে কইছে এই রাতের মধ্যে যেন এমপি সাহেবের সাথে ভাইজান দেখা করে। যদি ভাইজান না যায়, এমপি সাহেবের কথা অমান্য করে, তাহলে ভাবেন কি হবে একবার? তাও তো বড় ধরনের ঝামেলা ঘটবো। এখন কি হইব আমাকে?